নমস্কার, আপনাদের আরেকবার স্বাগত আমাদের কলকাতা স্টুডিওতে। আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে এই পর্বে। লোকসভার নির্বাচনের 7 পর্ব শেষ হলো এবং তারপরে পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে কিছু কিছু জায়গা থেকে গোলমালের খবর আসছে। আমরা সেদিকে পরে নজর রাখবো, কিন্তু 7 পর্ব শেষ হয়ে যাওয়ার পর মূলত যেদিকে নজর তা হলো কি হবে এবার ফলাফল। আপনারা জানেন নির্বাচনের শেষ দিন অর্থাৎ শেষ পর্বের দিন সন্ধেবেলা থেকে শুরু হয়ে যায় এক্সিট পোলের পালা। ওপিনিয়ন পোলে আমরা যা পেয়েছিলাম, এক্সিট পোলে খুব অদ্ভুতভাবে প্রায় সেরকম প্রতিফলন। আপনারা জানেন ওপিনিয়ন পোলে একটা মোদি ঝড়ের ইঙ্গিত ছিল, কিন্তু মাঝখানে বলা হয়েছিল যে পরিস্থিতি একটু বদলাচ্ছে এবং মোদি ঝড় হয়তো থাকবে না, কিন্তু তা বলছে না এক্সিট পোলের রেজাল্ট। আপনারা দেখছেন রিপাবলিক PMARQর রেজাল্ট, সেখানে 359 বিজেপি শিবির, এনডিএ শিবিরকে 359, প্রায় 400-র কাছাকাছি আসন দেওয়া হচ্ছে রিপাবলিক PMARQর যে এক্সিট পোল সমীক্ষা, বুথ ফেরত সমীক্ষায়। অন্যান্য সংগঠনের কাছ থেকেও আস্তে আস্তে রেজাল্ট আসতে শুরু করেছে, আমরা সেগুলোর দিকেও নজর রাখবো। পশ্চিমবঙ্গে বিজেপিকে ভালো ফল করবে বিজেপি, এরকমই ইঙ্গিত একাধিক সমীক্ষায়। রিপাবলিক মাট্রিজ এক্সিট পোলের সমীক্ষায় বিজেপির আসন বেড়ে হচ্ছে 22, এরকম ইঙ্গিত দেওয়া হয়েছে। টিএমসির আসন কমে হবে 20, আর পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেসের যে 2টি আসন কংগ্রেস হারাবে, এরকম ইঙ্গিত দেওয়া হয়েছে রিপাবলিক মাট্রিজ এক্সিট পোলের সমীক্ষায়। এবার আসুন পরের রেজাল্টটার দিকে নজর রাখি। ইন্ডিয়া নিউজ তারা বলছেন জাতীয় পর্যায়ে বিজেপি প্রায় 371-এ পৌঁছে যাবে, আর পশ্চিমবঙ্গে বিজেপি 21, টিএমসি হয়ে যাবে 19। ইন্ডিয়া নিউজ ডি ডায়নামিক্সের রেজাল্ট বলছে যে বিজেপি পৌঁছে যাবে জাতীয় স্তরে 371-এ, আর পশ্চিমবঙ্গে বিজেপি 21। এবার জন কি বাত, বিজেপি এনডিএ শিবির জন কি বাত বলছে 362 থেকে 392, আর ইন্ডিয়া শিবির 161। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? আলটিমেটলি 7 দফা ভোটের পর এক্সিট পোলের সমীক্ষাও বলছে যে বিজেপি তথা মোদি ঝড় ভারতবর্ষে থাকবে এবং তৃতীয়বারের জন্য কেন্দ্রে সরকার গড়তে যাবেন নরেন্দ্র মোদী, এবং ইন্ডিয়া শিবির বেশ ব্যাকফুটেই থাকবে। কিন্তু মাঝখানে ইন্ডিয়া শিবির অনেকটা ফ্রন্ট ফুটে থাকবে। মাঝখানে আপনারা জানেন শেয়ার বাজার একটু নেমে গিয়েছিল এবং তখন আলোচনা হয়েছিল শেয়ার বাজার সেন্স করছে মোদি ঝড় হয়তো কাজ করছে না 4 দফা ভোটের পর, কিন্তু এক্সিট পোল শেষ পর্যন্ত তা বলছে না। আজই ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পরে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে মল্লিকার্জুন খার্গে দাবি করেছেন তারা 295টি আসনের কাছাকাছি পাবেন। একটি এক্সিট পোলেও এখনো পর্যন্ত তার ইঙ্গিত নেই, তবে এক্সিট পোল শুধু সম্ভাবনার কথাই বলে। আমাদের সঙ্গে মহানন্দা কজজিলাল রয়েছেন, বিশ্লেষক হিসেবে রয়েছেন বিজেপির প্রতিনিধি জয় মল্লিক, সিপিআই এর রিতেশ বসাক আমাদের সঙ্গে রয়েছেন। আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো আবার পার্থবাবুকে পাবো, পার্থপ্রতিম রায় তৃণমূল কংগ্রেসের আমাদের সঙ্গে ছিলেন, আবার তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আমি পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে যদি এখন আলোচনাটা করি, বিজেপিকে কেউ দিচ্ছে 21 থেকে 25, কেউ দিচ্ছে 23 থেকে 27, তৃণমূলকে কেউ নামিয়ে দিচ্ছে 13-তে। মহানন্দ, আমি আগে আপনার কাছে আসি, যে এরকম একটা সম্ভাবনা কি আপনার মনে হয় শেষ পর্যন্ত রিয়ালিটিতে পরিণত হতে পারে? ফাইনাল ভোটের রেজাল্ট বেরোলে তবেই একেবারে আমরা দেখতে পারবো যে মানুষ কি ভাবছেন এবং কিভাবে রিয়্যাক্ট করছেন নানা ঘটনার পরিপ্রেক্ষিতে। তবে এবারের যে পরিপ্রেক্ষিত তৈরি হয়েছে, আমরা যদি দুর্নীতি ইস্যুটা ধরি, বিজেপির কাছে পশ্চিমবঙ্গে সবথেকে বড় হাতিয়ার হচ্ছে এই দুর্নীতি ইস্যু। এবং এই দুর্নীতি ইস্যু কিন্তু নতুন নয়, এর আগেও আমরা অনেক ইলেকশনে দেখেছি নানাভাবে দুর্নীতি ইস্যু উঠে এসেছে। সারদা নারদা তো আছেই, এবং সেইবারের ভোটে সারদা নারদাটা এত বেশি হাইলাইটেড হওয়া সত্ত্বেও কিন্তু আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের জয়
অব্যাহত ছিল। কিন্তু এবারে তৃণমূল কংগ্রেসকে অস্বস্তিতে ফেলেছে শুধুমাত্র দুর্নীতি নয়, সাম্প্রতিককালে সন্দেশখালীর নারী নির্যাতন, যেটা শুধুমাত্র আপনি দেখুন দেশীয় মহানন্দা, স্তরে নয়, আপনি একটা ইস্যু দিয়ে বিষয়টাকে ব্যাখ্যা করতে চাইছেন। হ্যাঁ, আমি আন্তর্জাতিক বলছি স্তরেও দেখুন পৌঁছে কোন গেছে। ইস্যু কখন কাজ করে আর কোন ইস্যু কখন কাজ করে না, এ ব্যাপারে আগে থেকে বলা খুব মুশকিল। আমরা যদি সত্যি এই ধরনের কোনো ফলাফল আসে তখন আমরা মনে করতে পারি যে তাহলে এই ইস্যুটা কাজ করেছে, তাহলে দুর্নীতি ইস্যু, এতগুলো শিক্ষকের চাকরি চলে যাওয়া, সরাসরি মানুষ এফেক্টেড হয়েছে, তার জন্য কাজ করেছে। না হলে দেখুন আমরা তো দেখেছি যে কেউ পরিষ্কার ছবিতে দেখা যাচ্ছে, ভিডিওতে তিনি ঘুষ নিচ্ছেন, কিন্তু তার কোনো প্রতিফলন ভোটে আমি পড়েনি। সেটাই বলতে চাইছিলাম যে নারদা সারদাটা কিন্তু একটা বড় হাইলাইটেড হওয়া সত্ত্বেও ভোটের রেজাল্টে প্রতিফলিত হয়নি। কিন্তু এবারে যেটা বলছি যে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়িয়েছে শুধু একটা ক্ষেত্রে দুর্নীতি নয়, নানা ক্ষেত্রে দুর্নীতি, সেগুলো কোর্টের জায়গায় চলে গেছে, কোর্টের বিচারাধীন হয়ে গেছে, এবং তৃণমূল শাসক দলকেও বলতে বাধ্য হতে হয়েছে যে হ্যাঁ দুর্নীতি কোনো কোনো ক্ষেত্রে হয়েছে, তারা স্বীকার করতে বাধ্য হয়েছে, বিচারাধীন বলছে সেটা আলাদা কথা। আচ্ছা আমাকে একটা ছোট্ট জিনিস বলুন, আমি আজকের সারাদিনের ভোট, ইনফ্যাক্ট এটা শেষ দফার ভোট ছিল, তো তার ফলে আজ সারাদিনে যা যা হয়েছে, অন্যান্য দফায় যেরকম আমরা দিনের শেষে তা নিয়ে কথা বলার সুযোগ পেয়েছি, আজকে আমরা মূলত সম্ভাবনার দিকে চলে গেছি এবং সবাই তাই করছে। ফলে আমাদেরও মূল ফোকাসটা হয়ে গিয়েছে যে ফলাফল কি হবে, ফলাফল কি হবে। কিন্তু আপনি যদি দেখেন কলকাতা সন্নিহিত 2 জেলা মিলিয়ে 9টা আসনে আজকে যে ভোট হয়েছে, আজকের ভোট কিন্তু সম্পূর্ণ শান্তিপূর্ণ নয়, বরং ছোট বড় মিলিয়ে আমার ধারণা গোলমালের সংখ্যা সর্বাধিক। আর এই মুহূর্তে যখন আপনার সঙ্গে কথা বলছি এখনো বিস্তারিত আমাদের কাছে আসেনি, আসলে নিশ্চয়ই আমরা সেদিকে একবার নজর রাখবো। কিন্তু সন্দেশখালীতে পোস্ট পোল ভায়োলেন্সেরও খবর আসছে, আমরা পরবর্তীতে সেই আলোচনায় যাব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে 9টা আসন, এই 9টা আসন তো তৃণমূল কংগ্রেসের, তাহলে তৃণমূল কংগ্রেসের এই 9টা আসনে যেখানে বেশ ভালো, কোথাও 1,10,000, কোথাও 1,30,000 লিড, সেখানে এত গোলমাল কেন? তৃণমূল কি কোথাও সেন্স করছে যে তার হাতে থাকা আসন হাতছাড়া হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে? একদমই পার্থ একটা ঠিক কথাই বলেছেন যে প্রথমত একটা অনিশ্চয়তা কিন্তু তৃণমূল কংগ্রেসের মনে আছে, কারণ বিরোধী শক্তি বিজেপি কিন্তু দুর্নীতি ইস্যুটাকে প্রবলভাবে হাতিয়ার করেছে। কিন্তু তার সঙ্গে আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে যে এমপি হওয়াটা একটা লিউক্রেটিভ মানে ব্যাপার হয়ে গেছে, এবং শুধু তাই না, রাজনীতিটা অ্যাকচুয়ালি রোজগারের একটা ইনস্ট্রুমেন্ট হয়ে গেছে এবং সেটা রাজনীতির অবক্ষয়, বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আমি একটা ডেটা, জাস্ট ছোট্ট ডেটা দিতে চাই যে অন অ্যান অ্যাভারেজ একজন এমপির গড় আয় 21 কোটি টাকা। ভাবা যায় তারা নাকি জনসেবার জন্য রাজনীতিতে এসেছে। কিসের ভিত্তিতে বলছেন? এটা একেবারে ওই ডেমোক্রেটিক হ্যাঁ, 5 বছর আগে তার 21 কোটি কম ছিল, 5 বছর পরে 21 কোটি বেশি। 21 কোটি অ্যাভারেজ ইনকাম হচ্ছে এমপিদের আয় 2019-এর যারা এমপি ছিলেন। এটা কিন্তু ডেমোক্রেটিক রিসার্চ যারা করে, যারা এই তথ্যগুলো বার করে, সবার আয়ের সম্পত্তির হিসেব, তাদের তথ্য বলছি, কোনো ইন্ডিভিজুয়াল কোনো অর্গানাইজেশনের নয়। কাজে এই যদি অবস্থা হয়, অর্থাৎ জনপ্রতিনিধি যিনি জনগণের সেবা করবেন তাদের গড় আয় যদি 21 কোটি টাকা হয়, তাহলে বোঝাই যাচ্ছে যে এমপি হওয়াটা একটা লিউক্রেটিভ প্রফেশনে দাঁড়িয়েছে। সে যদি বলেন পঞ্চায়েতে সবথেকে ধরে রাখতে হবে, দেখুন যে ম্যাডাম কোনো ভাবে মহানন্দা, পঞ্চায়েতে সবথেকে বেশি গোলমাল হয়। তার মানে পঞ্চায়েতে মানে কোনোভাবে পদ পাওয়াটা অনেক বেশি লুক্রেটিভ, কারণ সেখানেও প্রচুর রোজগার। আর এখন তো বেস লেভেলে সবথেকে বেশি সরকারি টাকা যায়। আচ্ছা, আমি যে পয়েন্টে ছিলাম, আমি সেই পয়েন্টে এবার আমাদের কাছে এখনো পার্থবাবু তাকে যোগাযোগ করা যায়নি। তৃণমূল কংগ্রেসের কাছে মূলত এই প্রশ্নটা রাখার যে আজকে এত ছোট বড় গোলমালের ঘটনা কেন? তাহলে কি তৃণমূল আশঙ্কা করছে যে তার হাতে থাকা আসন হাতছাড়া হতে পারে? কিন্তু রিতেশ, আপনাকে এই প্রশ্নটা করা যেতে পারে, এক্সিট পোল কিন্তু আলটিমেটলি বলছে যে বাইপোলার পলিটিক্সের দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গ, অর্থাৎ হয় বিজেপি নয় তৃণমূল কংগ্রেস। একাধিক এক্সিট পোলে কংগ্রেস এবং লেফটের আসন নেই, 2-1টা জায়গায় কংগ্রেস লেফটকে একসঙ্গে 1 থেকে 3টে আসন দেওয়া হচ্ছে বটে, কিন্তু সেখানেও কংগ্রেসকে এগিয়ে রাখা হচ্ছে, লেফটকে কিন্তু খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। এক্সিট পোল বলছে লেফট যে জায়গা ফিরে পাবে একটা কথা শোনা যাচ্ছিল, সেই সম্ভাবনা নেই। না, এক্সিট পোলের যে সবটাই যে ঠিক সেটাও নয়, আবার ঝড় যদি ওঠে তখন কিন্তু কোনো কিছুর মানে হিসাবের বাইরে থেকে ঝড়টা ওঠে।
কতগুলো জিনিসের যেরকম বলছে নারদা সারদা দুর্নীতিতে কোনো এফেক্ট সেই সময় পড়েনি, এটা স্বাভাবিক। সবেমাত্র একটা সরকার এসছে, সেই সরকার নারদা সারদা নিয়ে মানুষ যখন ভাবছে যে এই সরকারটাকে কি সত্যিই মেলাইন করা হচ্ছে, এই নিয়ে কিন্তু মানুষ চিন্তা করেছিল, তখন নারদা সারদা নিয়ে মানুষ চিন্তা করেনি। কিন্তু মানুষ যখন হাতে গরমে দুর্নীতি পাচ্ছে, অর্থাৎ 26,000 চাকরি যখন অ্যাটসেক মানে ঝুলছে, আদৌ তারা চাকরি করবে কি করবে না এই নিয়ে যখন একটা বিচারাধীন ব্যবস্থায় রয়েছে, তখন মানুষ বুঝতে পারছে যে দুর্নীতিটা কতটা গভীরে গেছে। রিতেশ, আমি একটা কথা একটুখানি বলছি, অ্যাড করছি আপনার সঙ্গে। আপনি বললেন তো নারদা সারদাটা ইস্যু কেন কাজে দেয়নি, তার আরেকটা কারণ হচ্ছে যে অপোজিশনের স্ট্রং অপোজিশনের অভাব ছিল সে সময়। দুটো তিনটে ফ্যাক্টর কাজ করে ভোটে। এবং মহানন্দাদি, আপনার কথা শুনে আমি আরেকটু বলি যে অপোজিশনের সেই মুহূর্তে দাঁড়িয়ে যে ঝড় ছিল 2008, 9, 10, তখন হচ্ছে যে নন্দীগ্রাম, সিঙ্গুর এমন ভাবে মানুষের কাছে প্রজেকশন করা হচ্ছিল, যদি ইতিহাসটা ঘেটে দেখো, যে তখন মনে হচ্ছে যে মানে বামফ্রন্ট সরকার কিচ্ছু করেনি, সিঙ্গুর আর নন্দীগ্রাম করে। 2008-এর যদি সিঙ্গুর বা নন্দীগ্রামের ইতিহাস এখানে তোলা হয়, এর পার্সপেক্টিভ সম্পূর্ণ আলাদা রিতেশ। না এখনো পর্যন্ত সেরকম কোনো ঘটনা জাতীয় স্তরে ঘটেনি যে বামফ্রন্ট যে ধাক্কাটা 2011-এ খেয়েছিল, ঠিক সেই ধরনের ধাক্কা মোদিকে খেতে হবে। নেই, কোনো প্যারালাল ইনসিডেন্ট। আমি যে প্রশ্নটা করেছিলাম রিতেশ, আমাদের তো সময় লিমিটেড, সময়টাকে ব্যবহার করতে চাইছি। বাইনারি একটা পলিটিক্যাল দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গ, সেটা কিন্তু বারবার বাইনারি থেকে ট্রায়াঙ্গুলার পলিটিক্সে এই কারণে যাচ্ছে যে যদি তৃণমূল মনে করে তার সিট বাড়বে আর বিজেপি যদি মনে করে তার সিট বাড়বে, তাহলে ট্রায়াঙ্গুলারের মধ্যে সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে বামেরা, যারা বামেরা দুজনের কারোর ভোট একটা কাটতে হবে। তার মানে বামেরা এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল এবং বিজেপির কাছে দুজনের কাছেই প্রাসঙ্গিক, দুজনের সিট বাড়ানোর ক্ষেত্রে। কেন এমন কিছু ঘটবে না যেটাতে বামেরা পাবে না আর বাদবাকি ভোট পার্সেন্টেজ নিয়ে আমি কথা বলবো পরে। আসনটা হচ্ছে আসল, जो जीता वही सिकंदर। আসনটা হচ্ছে আসল। আমি যদি দেখি যে লেফটের কোনো আসন বাড়লো না, ভোট যদি একাত্তর বাড়ে বা কমে সেটা নিয়ে তো আমরা পরে আলোচনা করার সুযোগ পাবো, কিন্তু আসন বাড়লো না মানে মেইন স্ট্রিম পলিটিক্সে লেফট ফিরে আসছে, এরকম কিন্তু ছবি পশ্চিমবঙ্গে এক্সিট পোল বলছে হবে না। আমি জানি না 4 তারিখের ফল কি হবে, কিন্তু এক্সিট পোল বলছে হবে না। না সেইখানে দাঁড়িয়ে আমি যেটা বলছি যে আসন যেটা বেরিয়ে যাবার সেটা হচ্ছে নেক টু নেকে, কিন্তু বহু আসন হয়েছে 60 লাখ ভোটের ডিফারেন্সে তৃণমূল আর কংগ্রেসের মধ্যে বিজেপির মধ্যে রয়েছে, তাতেও কিন্তু কতগুলো সিট প্লাস মাইনাস হয়েছে। তার জন্য এই প্লাস মাইনাস আমি যেটা বারবার বললাম যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেডিকশনে আসতে পারছি না, এই কারণে যে এই ঝড়টা যা উঠেছে সেই ঝড়টার এফেক্টটা আমরা 4 তারিখে বুঝতে পারবো যে ঝড়টা বামেদের পক্ষে কতটা গেছে আর না গেছে। এবং সেই কারণে দাঁড়িয়ে আমার বক্তব্য যে মানুষ যখন ভোট দিচ্ছে, এবং এই যে বলছিলে না যে মোদি ঝড় প্রথম দিকে হয়েও মাঝখানে কিন্তু মোদি ঝড় ছিল না, অর্থাৎ মানে যতই আমরা গ্যাস বেলুন ফোলাই, গ্যাস বেলুন ফোলাবার পরে খানিকটা গ্যাস বেরিয়ে গেছে এবং সত্যিটা বেরিয়ে এসছে সর্বভারতীয় ক্ষেত্রে। মানে আমাদের যারা প্রান্তিক ভোটার বা শহরে ভোটার, তারা কিন্তু সর্বভারতীয় মিডিয়া ফলো করে, তারাও কিন্তু তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা একটা জায়গায় চলে গেছে এবং সেখানে দাঁড়িয়ে মানুষ কাকে ভোট দিচ্ছে। এক্সিট পোল কি বলছে আপনাকে যে মোদি ঝড় নেই? এক্সিট পোলের ছবি কি তাই বলছে? এক্সিট পোলে আমি বলছি সম্ভাবনা, অবশ্যই সম্ভাবনা, কিন্তু আপনি আমাকে বলুন ওপিনিয়ন পোলে বলা হয়েছিল মোদি ঝড় আছে, 4 দফার পরে কি কথা আলোচনা শুরু হলো যে না বোধহয় সেটা ব্যাপারটা কিন্তু বিজেপির দিকে অতটা ঝুঁকছে না, এবং অনেকেই এই আশঙ্কায় চলে গেল বিজেপি কমে যাবে, 230-এ নেমে যাবে, এনডিএ সব মিলিয়ে 260 পেরোবে না, 65 পেরোবে না, ইত্যাদি ইত্যাদি আলোচনা হয়ে গেল। কিন্তু এবার শেয়ার বাজার সেখানেও একটা উতার চড়াও আমরা দেখলাম, কিন্তু এক্সিট পোলে আলটিমেটলি রেজাল্টে এসে আমরা যেটা দেখছি যে মোদি 400-র কথা বলে দিয়ে যদি কেউ 370-এ পৌঁছয়, কমটা কি? পার্থদা তুমি একটা জায়গায় মানে ইয়ে করছো, স্কিপ করছো, সেটা হচ্ছে যে এই ঝড়টা যখন কমেছে তখন কিন্তু 3 দফার ভোট হয়ে গেছে। তার মানে ঝড় কমেছে মানে 3 দফার ভোটের উপরে এফেক্ট করবে। মানে এইরকম তো নয় যে ঝড় কমে গিয়ে আবার বেড়েছে লাস্টে এসে ভোটটা হয়েছে, তা কিন্তু নয়। ভোটটা হওয়ার কিন্তু 7 দফার ভোট হয়েছে। তার মানে যেখানে যেখানে ঝড় কমেছে সেখানে সেখানে ভোটের ইম্প্যাক্ট করা উচিত তর্কের খাতিরে, এক্সিট পোলের ক্ষেত্রে কিংবা ওপিনিয়ন পোলের ক্ষেত্রে। তাহলে এই জায়গাটা কত পার্সেন্ট ভোটটা ট্রান্সফার হচ্ছে ইন্ডিয়া জোটের দিকে কিংবা আঞ্চলিক দলগুলোর দিকে, সেটা আমাদেরকে দেখতে হবে। এবার আমি আসি বিজেপির প্রতিনিধি জয়ের কাছে। জয়, আলটিমেটলি এখনো পর্যন্ত এক্সিট পোল বিজেপিকে এগিয়ে রাখছে, কিন্তু কোথাও কি আশঙ্কার জায়গা নেই বিজেপির? এবং সব থেকে বড় কথা, বিজেপির পশ্চিমবঙ্গের ফলাফল আগামী 2026-এ বিজেপি কোন স্টেক নিয়ে লড়বে সেটা কিন্তু নির্ভর করবে তার উপরে। একদমই পার্থদা, এই অনুষ্ঠান শুরুতে বেশ কিছু যারা সমীক্ষা করেন এরকম এজেন্সির আপনারা সমীক্ষা দেখালেন, এবং সার্বিকভাবে যে সমীক্ষা আমরা দেখতে পেলাম
সেটা বোঝাই যাচ্ছে যে ভোটের রেজাল্ট কোন দিকে হতে চলেছে। তবুও আমি এটা বলে রাখছি যে এই সমীক্ষাগুলোই যে রেজাল্ট হবে তার কোনো মানে নেই। কিন্তু একদিক থেকে দেখতে গেলে আমি একটু ন্যাশনাল পার্সপেক্টিভে আসি। সেটা হচ্ছে ন্যাশনাল পার্সপেক্টিভে আমরা কন্টিনিউয়াস দেখে গেলাম যেটা 2019-এর নির্বাচনে বেশ কিছু দল তারা করতে চেয়েছিলেন যারা অপোজিশনে, যে আমরা একটা জোট বাঁধতে চাইছি, এবং সেই জোটটা ভেজে কোনোভাবে যদি বিজেপি সরকারকে খেলা যেতে পারে, মোদীকে হাঁটানো যেতে পারে, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসও ছিল। আজকে সেই একই জিনিস আমরা দেখলাম 2024-এর নির্বাচনের আগে আগে একই ঘটনা ঘটলো। তারা একটা জোট করলেন, ইন্ডি জোট। কিন্তু এই ইন্ডি জোটটা যদি সফল করতে হতো, তাদের যে ইমপ্লিমেন্টেশন, তাদের ওয়ার্ক প্রসেস, তাদের মানুষের সামনে গিয়ে এই ইন্ডি জোটের উপরে যে আস্থাটা রাখবে, সেই আস্থাটা রাখার মতো যে কাজটা, সেটা কিন্তু তারা করে উঠতে পারেননি। সো আরেকটা জিনিস বলতে চাইছি যে প্রথম দিন থেকে আমরা দেখলাম যে এই অপোজিশনের ফেস কিন্তু আমরা কোনোভাবে সাধারণ মানুষ বুঝতে পারলো না যে যখনই এটা একটা ন্যাশনাল লোকসভা নির্বাচন হচ্ছে, তখন আলটিমেটলি সাধারণ মানুষ জানে যে আমরা প্রধানমন্ত্রীকে হবে সেটা ঠিক করতে চলেছি। সেই জায়গায় এতগুলো দল, এতগুলো মুখ, তাদের মত, তাদের বিভিন্ন আদর্শ দলের, সেই জায়গা থেকে কোনোভাবে কিন্তু মানুষ একদম আপনার এই পয়েন্টটা হারিয়ে যাওয়ার আগে আমি এই পয়েন্টটা একটু মহানন্দার কাছে আসতে চাই। মহানন্দা, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ইন্ডিয়ার অ্যাকসেপ্টেন্স, যদি আজকে এক্সিট পোল যা বলছে সেটাই ফলাফল হয়, তাহলে তো এটা প্রমাণিত হবে যে ইন্ডিয়াকে অ্যাকসেপ্ট করলো না লোকে। তাহলে কি অ্যাকসেপ্ট করলো না মানে ভারতবর্ষের রাজনীতিতে এই মিলিজুলি সরকার, এটাকে আর ভারতবাসী অ্যাকসেপ্ট করছে না? দেখুন, স্থায়িত্বটা সবাই চায়, দেশের মানুষও চায়, এবং সেটা দেশের অর্থনীতির জন্য ভালো, শিল্পায়নের জন্য ভালো। স্থায়িত্ব, পলিটিক্যাল স্টেবিলিটি সবসময় সবাই চায়, এটা একটা দিক। কিন্তু তা সত্ত্বেও ভারতবর্ষে কিন্তু জোট হয়েছে, এটা তো এমন নয় যে প্রথমবার জোট হচ্ছে। জোটের সরকারও গড়া হয়েছে, প্রধানমন্ত্রীও হয়েছে, জোটটা তো খুব নতুন কিছু নয়। কিন্তু সেটা কথা না। তার মানে এটা সাধারণ মানুষ কি অ্যাসেস করলো যে ইন্ডিয়া যদি সরকার গড়েও, তাতে এর 15, ওর 25, তার 40, কংগ্রেসের 80, এরকম একটা ফিগার হবে। ফলে যে সরকারটা হবে সেটা একটা মানে নিজেদের সিদ্ধান্ত মতো এগোতে পারবে না। একে খুশি করো, তাকে খুশি করো, এর মতো করে চলো, তার মতো করে চলো। লোকে সেটা চাইছে না। এই যে জয় যেটা বললো যে একটা লিডার একজনকে সর্বজনগ্রাহ্য নেতা হিসেবে সামনেই আনতে পারেনি ইন্ডিয়া জোট। যদি এক্সিট পোলের ফলাফলই আসলে 4 তারিখ আমরা দেখি, তাহলে এটা প্রমাণিত হবে যে ইন্ডিয়া জোটের এটাই সব থেকে বড় ব্যর্থতা। অবশ্যই সেটা ইন্ডিয়া জোটের একটা ব্যর্থতা, তো অবশ্যই সেটা যে প্রধানমন্ত্রীর মুখটাকে তারা হাইলাইট করতে পারেনি, এবং নানাভাবে মমতা ব্যানার্জি কখনো খার্গের নাম বলছেন, কখনো মানে অন্য নাম উঠে আসছে, রাহুল গান্ধীর তো একটা প্রসপেক্টিভ সব সময় আছে। একটা কথা বলবো যে এই কথাটা রিতেশ, সরি, উনি ঠিকই বলেছেন, বিজেপি যিনি আছেন জয়, সেটা হচ্ছে যে অপোজিশনকেও কিন্তু একটা বড় দায়িত্ব পালন করতে হয়। অর্থাৎ সেই রকম ধাক্কা যদি দিতে হয় শাসক দলকে, অপোজিশনকেও ঠিক সমানভাবে তুলে ধরতে হবে শাসক দলের বিরোধিতা করার জন্য কিছু ইস্যু। সেটা কিন্তু স্ট্রংলি ইন্ডিয়া জোট দিতে পেরেছে বলে আমার মনে হয় না। এবার বলুন। না, একটা জিনিস কিন্তু আমাদের দেখতে হবে যে শাসক দলের সবসময় একটা নেতা থাকলেই যে শাসক দলটা ভালো, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। জোট রাজনীতিতে তো নয়। জোট রাজনীতি কিন্তু ইট ইস আ এক্সপেরিমেন্ট, এবং এক্সপেরিমেন্ট কি বলবো, ইটস আ কম্পোজিট প্রোগ্রাম। রিতেশ, জোট রাজনীতি ইজ অ্যান এক্সপেরিমেন্ট, দ্যাট আই অ্যাকসেপ্ট। কিন্তু এই ইন্ডিয়া জোটের ক্ষেত্রে এখানে জোট রাজনীতি, ইনফ্যাক্ট ইট ওয়াজ আ কম্পালশন, যেখানে তেল, জল, বিভিন্ন ডেনসিটির বিভিন্ন রকম জিনিস, কোন রকম ইমালসিফিকেশনের মানে ইমালসিফায়ারের ব্যবহার ছাড়া এগুলোকে মিশিয়ে দেওয়া যায় না। এগুলোকে জোর করে এক জায়গায় রাখা তার চেষ্টা হয়েছে, কম্পালশন। না, জোর করে এক জায়গায় না। এখন আমরা কোন জায়গাটা জোর দিচ্ছি যে বিজেপির যে 10 বছরের যে বুলডোজার, তার বিরুদ্ধে মানুষ রায় দিচ্ছে। আমাদের পারসেপশন যা, তুমি যা মনে করতে পারবো সেটা তো আমরা মনে করছি যে বিজেপির বিরুদ্ধে ভোটটা কোথায় কনসোলিডেট করবে, আঞ্চলিক দলগুলোর উপরে। আঞ্চলিক দলগুলোর উপরে সেই কনসোলিডেশনের ক্ষেত্রে এই আঞ্চলিক দলগুলো কতটা নিজেদেরকে মানে একত্রিত করার ক্ষেত্রে কমন মিনিমাম প্রোগ্রাম হবে। তুমি কিন্তু নেতার কথা বলছো না, কমন মিনিমাম প্রোগ্রাম কি হবে। এবং কমন মিনিমাম প্রোগ্রাম তুমি যদি বলো 2004-এ তো আমরা 100 দিনের কাজের অধিকার, যেটা নিয়ে আমরা এত আলোচনা করি, তখন কিন্তু কংগ্রেস ছিল, আমরা বাইরে সমর্থন করেছি, আমরা সরকারের অভ্যন্তরে যাইনি,
সিপিআই সরকারের অভ্যন্তরে ছিল, কিন্তু 100 দিনের কাজকে তো আমরা তৈরি করতে পেরেছি, আমরা রাইট টু ইনফরমেশন অ্যাক্টকে তো আমরা দাঁড় করাতে পেরেছি, তখন কিন্তু এই জোট সরকারই ছিল। প্রশ্নটা হচ্ছে যে মানুষ কাকে আঁকড়ে ধরবে। মানুষ যদি এই মুহূর্তে দাঁড়িয়ে তো ভোট হয়ে গেছে, এখন তার মানুষকে কিছু বলার নেই, কিন্তু মানুষ যদি মানে ইন্ডিয়া জোটেরকে যদি আঁকড়ে ধরে বিজেপির বিরুদ্ধে পোল করবার জন্য, তাহলে বুঝতে হবে যে কিন্তু মানুষ পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের মানুষ এটাও দেখেছে অটল বিহারী বাজপেয়ীর মতো একজন প্রধানমন্ত্রী, তিনি সংসদে চ্যালেঞ্জ করছেন লালু প্রসাদ যাদব, যাকে ভোটার স্ক্যামে জেলে যেতে হয়েছে, এবং তিনি বলছেন আপনি দেশের এই হাল ছেড়ে দিন, আমরা বুঝে নেব। এটা কিন্তু জোট রাজনীতির, তখন বিজেপিকে জোট রাজনীতির উপর নির্ভর করতে হয়েছে। মানুষ এইসব ইতিহাস মনে রাখছে না, সেই জন্যই হয়তো জোট রাজনীতিকে আমি আবার বলছি এটা সম্ভাবনা, কিন্তু আজকে সন্ধ্যায় যখন কথা বলবো তখন তো ভাই এক্সিট পোল যা বলছে তার প্রেক্ষিতে কথা বলবো। আমি বলছি না যে এক্সিট পোলের যেটা ফলাফল সেটাই 4 তারিখে হবে, কিন্তু এক্সিট পোলের এই ফলাফলে যদি 4 তারিখে আসে তাহলে প্রমাণিত হবে যে মানুষ এই জোট সরকারে যে কম্পালশনের জোট চাইছে না। সেটা হতে পারে, সেটা তো বুঝতে পারবো 4 তারিখে দাঁড়িয়ে যে আমরা যে এক্সপেরিমেন্ট, তুমি যেটা বললাম যে এক্সপেরিমেন্টের যেটা, তার তো একটা রিয়াকশন বেরোবে, আইদার পজিটিভ বেরোবে আর নেগেটিভ বেরোবে। তো পজিটিভটা আমরা ধরে নিচ্ছি যে মানুষ যে এই বিজেপির যে সরকারের যে দুর্নীতি, ইলেকট্রাল বন্ড হোক বা অন্য যে স্ক্যামগুলো হোক, কিংবা 20 লক্ষ শূন্যপদ রয়ে রয়েছে কেন্দ্র সরকারের অধীনে, এইগুলো তো মানুষের কাছে তো ইম্প্যাক্ট ফেলবে। এবার মানুষ যদি মনে করে যে না আমরা বিজেপিকেই যাই শুধুমাত্র স্থায়িত্বের ক্ষেত্রে, এবং আমার রুটি রুজি বা ইত্যাদির ক্ষেত্রে হাঙ্গার ইন্ডেক্সে আমি 112, আমার দরকার নেই, আমি বিজেপিকেই চাই, তাহলে মানুষ চাইবে। ধর্মের রাজনীতি যদি মানুষ চায়, এখনো পার্থবাবুকে পেলাম না, কিন্তু তৃণমূল কংগ্রেসের অংশগ্রহণ খুব জরুরি। তৃণমূল কংগ্রেসকে না পেলে, আমি পশ্চিমবঙ্গে যে বিশ্লেষণ, সেখানে তৃণমূল কংগ্রেসের যদি এটাকে বিরাট ব্যর্থতা ধরতে হবে যে এক্সিট পোলের এখনো পর্যন্ত যা ফলাফল আমরা পাচ্ছি, তৃণমূল কংগ্রেসের পার্সেন্টেজ অফ পোল, ভোট পাওয়ার শতকরা হার নেমে আসতে পারে 41%, এবং সেটা যদি হয় তাহলে সেটা একটা অন্যরকম আলোচনার বিষয়। আমি মহানন্দার কাছে আরেকবার ফিরে আসি। আমি অনেক সর্বভারতীয় স্তরের সাংবাদিক বলুন বা যারা অ্যানালিস্ট বলুন, তাদের অ্যানালিসিসগুলো দেখেছিলাম, সেখানে কেউ কেউ কিন্তু বলেছিলেন যে বিজেপি 260-এ থেমে যাবে, এনডিএ বিজেপি 230-এ থেমে যাবে, এই ধরনের কথা অনেকে বলছিলেন যে এটার পেছনে কোনো লজিক নেই। ইমোশন থাকতে পারে কিন্তু কোনো লজিক নেই, এবং তারা বলছিলেন যে উত্তর ভারত, মধ্য ভারত এবং পশ্চিম ভারত, যেখানে বিজেপি মেজরিটি সিট গতবারে পেয়েছিল, তার খুব কম জায়গা থেকেই বিজেপি সিট হারাবে, কিন্তু পূর্ব ভারত, দক্ষিণ ভারত এবং পশ্চিম ভারতের কিছু কিছু অংশে যেখানে বিজেপি সেইভাবে বিরাট সিটের সংখ্যা ছিল না, সেখানে বিজেপি সিট বাড়াবে। যদি দেখা যায় এই যে 370 কেউ বলছেন 359, অর্থাৎ 350 পেরিয়ে যাওয়ার প্রবণতা, তাহলে বুঝতে হবে যে বিজেপি কিন্তু বিভিন্ন যে সমস্ত ভারতবর্ষের অঞ্চলে বিজেপির খুব একটা ফুটপ্রিন্ট ছিল না, সেখানেও কিন্তু বিজেপি একটা মেজর ফুটপ্রিন্ট পাচ্ছে এবার। দেখুন, যে জায়গাটা বিজেপির একেবারে কনফিডেন্সের জায়গা, যেটা উত্তর ভারত যেটাকে বলা হয়, সেখানে বিশেষ করে উত্তরপ্রদেশ, সেখানে বিজেপি স্যাচুরেশন পৌঁছে গেছে, এখান থেকে আর বাড়ার কিছু নেই। হ্যাঁ, আমি আপনাকে একটা গড় হিসেব বলছি, একদম এক্সাক্ট নয়, পশ্চিম এবং উত্তর মিলিয়ে প্রায় 250টা সিট সেখানে বিজেপি বিজেপির হাতে 250টা সিট, সব মিলিয়ে যা সিট আছে তার 250টা সিটই বিজেপির হাতে। কিন্তু পূর্ব আর দক্ষিণ, বিহার, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, আসাম, তেলেঙ্গানা, অন্ধ্রা, তামিলনাড়ু, কেরালা, গড় 220টার মতো আসন এই সবকটা রাজ্য মিলিয়ে বিজেপি 50-এরও কম ছিল। তার এই অঞ্চলগুলোতে, বিহার, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, আসাম, তেলেঙ্গানা, অন্ধ্রা, কেরালা, বিজেপি এখানে বাড়ছে। বিজেপি বাড়ছে কিনা সেটা তো ফাইনালি বুঝতে পারবো, কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে, দাক্ষিণাত্যের একমাত্র কর্ণাটক ছাড়া তেলেঙ্গানাটা এখনো বোঝা যাচ্ছে না, যদিও তেলেঙ্গানা খারাপ হওয়ার কথা না। দাক্ষিণাত্যে কিন্তু বিজেপির খুব ভালো কিছু ফল করার কোনো যুক্তি পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত। রাম সেতুই হোক, নরেন্দ্র মোদীজি অনেকভাবে চেষ্টা করছেন, এবং আমরা জানি রাম সেতু না রাম মন্দির, এই বিতর্ক এই আলোচনা থাকবে, কিন্তু ওটাকে যদি 370-এ পৌঁছতে হয় তাহলে তো ইস্যুটা তো আসন ওখানে বাড়তেই হবে। তার বিহারে বাড়তে হবে, উড়িষ্যায় বাড়তে হবে, আসামে হয়তো বাড়বে, সেটা হয়তো ন্যাচারাল, কিন্তু বিহারে, উড়িষ্যায়, বেঙ্গলে, তেলেঙ্গানায়
বাড়তে হবে বিজেপিকে। হ্যাঁ, বাড়তে হবে, কিন্তু সেটা কিসের ভিত্তিতে বাড়বে? তার জন্য তো ইস্যু দরকার, যেটা আমি বলতে চাইছিলাম যে বিহারে যে পরিপ্রেক্ষিত এখন তৈরি হয়েছে, এখানে কিন্তু মানে ইন্ডিয়া জোট তার একটা সংখ্যা বাড়ার কিন্তু তেজস্বী যাদবকে বিরাট একটা কি বলবো, না, বিরাট ইমেজ। কংগ্রেসের সঙ্গে আচ্ছা, আমি পার্থবাবুকে পেয়েছি, একটুখানি ফিরে আসি রাজ্যে, বাংলায়। আমি পার্থবাবু শুরুতেই যেটা জায়গা থেকে শুরু করেছিলাম, যে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের এক্সিট পোল কেউ বিজেপিকে 21 থেকে 25টা সিট দিচ্ছেন, কেউ বিজেপিকে 23 থেকে 27টা সিট দিচ্ছেন, অর্থাৎ তৃণমূলকে কেউ 13তেও নামিয়ে আনছেন, এরকমও আপনি দেখছেন নিশ্চয়ই বিভিন্ন এক্সিট পোলের ফলাফলে। তার মানে এক্সিট পোলের হিসেব বলছে বিজেপি বাড়ছে, তৃণমূল কমছে পশ্চিমবঙ্গে। আপনাদের কোথাও কোথাও হিসেবে গোলমাল হচ্ছে? স্বতঃসিদ্ধ ধরার কোনো জায়গা নেই। আমরা একদম মাঠে দাঁড়িয়ে রাজনীতি করা মানুষ, এবং আমার যেটা ক্ষেত্র আমি বলতে পারি যে গোটা নর্থ বেঙ্গল শুধু নয়, বাংলার অলমোস্ট সব লোকসভা কেন্দ্র সম্পর্কে কম বেশি আমি খবর রাখি। দলীয় স্তরের ফিডব্যাকের বাইরেও বিভিন্ন রকম ফিডব্যাক বিভিন্ন মানুষজনের সঙ্গে আমাদের নিত্য কথাবার্তা বা পরিচয় আছে। এবং বাংলার এবছরের ভোটের রাজনীতির যা প্রেক্ষিত এবং বামফ্রন্টের এবারের তাদের যে পার্টিসিপেশন এই ভোটে 2019-এর প্রেক্ষিতে, সবগুলোকে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, 2019-এর রাজনৈতিক যে প্রেক্ষাপট ছিল, যে হাওয়া আমরা সেবার দেখেছিলাম, লক্ষ্য করেছিলাম বিজেপির দিকে খানিকটা, বা যে ধর্মীয় মেরুকরণ চরম পর্যায়ে পৌঁছেছিল, সেই জায়গা কিন্তু ক্রমশ ফিকে হয়েছে। পক্ষান্তরে লেফট ভোট যেভাবে বিজেপির দিকে শিফট হয়েছে, তাদের একদম তারা তলানিতে থেকে গিয়েছে। সে তার নিচে যাওয়ার আর তাদের জায়গা নেই। তাদের এবার সামনের দিকে তাদেরকে রিগেইন করতে হবে, তারা যদি পলিটিক্যালি তাদের অস্তিত্ব বাঁচাতে চায়। সেই ক্ষেত্র হিসেব করে আমরা এক্সিট পোলের ডেটা, আমি এক্সিট পোল যা ফলাফল সামনে এনেছে তার প্রেক্ষিতে আপনাকে প্রশ্ন করেছি। আপনি বলতেই পারেন যে এইসব বোগাস, বাদ দিন, কিন্তু একাধিক এক্সিট পোল বলছে বিজেপি বাড়ছে। বিভিন্ন সময় একাধিক এক্সিট পোলের কোনো খবরই কোনো হিসেবেই মেলেনি। বাংলার ক্ষেত্রে তো আমি নির্দ্বিধায় বলি, এবারের ইলেকশনে যেটা ট্রেন্ড আমাদের কাছে রয়েছে, আমরা আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি যে আমরা 30 ক্রস করবো, 31-এর মতো সিট পাবো, তারও বেশি পেতে পারি 11টা, কিন্তু বিজেপি সিঙ্গেল ডিজিট ক্রস করবে না বাংলার ক্ষেত্রে। এটা দায়িত্ব নিয়ে আপনাকে আমি বলতে পারি। দেখুন, এটা তো আপনার দাবি হতেই পারে, কিন্তু যেহেতু আজ সন্ধ্যায় এক্সিট পোলের ফলাফল নিয়ে মূল আলোচনাটা, খুব স্বাভাবিক কারণে মূল আলোচনাটা এক্সিট পোল কি বলবে সেদিকে আমাদের একটা আগ্রহ ছিল, সেই জন্য এক্সিট পোলের ডেটাগুলো নিয়ে আমরা আলোচনাটা এগোচ্ছি। আমরা আজকে কথা বলছি মূলত এক্সিট পোলের ডেটা নিয়ে। 7 পর্বের ভোট শেষ হয়ে গিয়েছে এবং আগামী 4 তারিখের ফলাফল সামনে আসবে, কিন্তু এক্সিট পোল এগিয়ে রাখছে বিজেপি, এমনকি এই রাজ্যেও। আমি আরেকবার পার্থপ্রতিম রায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আজ আমাদের এই টেবিলে, তবে পার্থবাবু স্টুডিওর বাইরে থেকে আমাদের সঙ্গে রয়েছেন। শুরুর দিকে বেশ কিছুক্ষণ আমি ওনাকে পাচ্ছিলামই না। পার্থবাবু, আমি যখন আলোচনাটা পশ্চিমবঙ্গ থেকে শুরু করেছিলাম তখন এই প্রসঙ্গ তুলেছিলাম যে 9টা কেন্দ্রে যে ভোট হলো, বিক্ষিপ্ত অশান্তির ঘটনা, এমনকি এর আগের পর্বের থেকে অশান্তির সংখ্যা সম্ভবত এবারে বেশি। বসিরহাট থেকে জয়নগর সব কেন্দ্রেই কিছু না কিছু অশান্তি হয়েছে, এবং সন্দেশখালীতে তো এই সন্ধেবেলাতেও অশান্তির খবর আসছে, এখনো পর্যন্ত ডিটেল আসেনি আমার কাছে। কিন্তু আমি যেটা আপনার কাছে জানতে চাই যে যদি তৃণমূল কংগ্রেস এই 9টাতে এতটাই কনফিডেন্ট হয় যে একটা বিরাট মার্জিনে তার আগের বার জিতেছিল এবং এখানেও সেই মার্জিন বাড়বে বা ইত্যাদি, শাসক দল সক্রিয় না হলে কি এত অশান্তি হতে পারে? দেখুন, ভোট রাজনীতিতে প্রত্যেক দলের পার্টিসিপেশন এবং প্রত্যেক দলের দায়বদ্ধতা সমান হওয়া বাঞ্ছনীয়। আজকে এখানে ভোট যুদ্ধে সকলে অবতীর্ণ হয়েছে, কাউকে খাটো করে দেখবার অবকাশ নেই। এবং এই মুহূর্তে নির্বাচন কমিশন গোটাটা পরিকল্পনা করছেন, গোটাটা পরিচালনা করছেন। আজকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় দফায় যখন এত ভালো ভোট হলো, তখন সকলে ধন্য করছে যে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা এতটাই কঠোর বা আশাব্যঞ্জক ছিল বলে ভোট ভালো হয়েছে। তখন কিন্তু রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসকে কেউ বাহবা দেয়নি। আজকে যখন ভোটে একটু পরিস্থিতি খারাপ হয়েছে, তখন কেন তৃণমূল কংগ্রেসকে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে,
কেন দায়ভার সিপিআই কিংবা কেন্দ্রীয় বাহিনী বা সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোর দায়িত্ব নিচ্ছে না? এই জায়গাটা অত্যন্ত আমি কিন্তু আপনি একটা জিনিস পার্থবাবু পরিষ্কার বুঝুন, তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল, তৃণমূল কংগ্রেস রাজ্যের সব থেকে শক্তিশালী রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি এখানে সব থেকে বেশি। প্রশ্নটা সেইখান থেকে যে তৃণমূল কংগ্রেস কি কোথাও একটা, এগুলো সাধারণত আতঙ্ক থেকে হয়, কোথাও কি আসন হাতছাড়া হওয়ার আতঙ্কে হাইপার অ্যাক্টিভ ছিল? আমি এটা আপনার কাছে জানতে চাই। ইসিআই যা করার করেছে, ইসিআই কে আপনি সমালোচনা করুন, আমার কিছু বলার নেই, কিন্তু তৃণমূল কংগ্রেস কি একটু হাইপার অ্যাক্টিভ ছিল আজ? হাইপার অ্যাক্টিভ তো কারো না কারোর সঙ্গে ছিল, তারাও নিশ্চয়ই অ্যাক্টিভ ছিল, প্রো অ্যাক্টিভ ছিল, তাই জন্য এই সমস্যাগুলো এড়াইতে হয়েছে। আজকে বরানগরের যে ইনসিডেন্টটা দেখা হয়েছে তন্ময় বাবু, সেই ইনসিডেন্টটা কি প্রো অ্যাক্টিভ হাইপার অ্যাক্টিভ দুই পক্ষই ছিল না? আমি তৃণমূল কংগ্রেসকে ক্লিন চিট দিচ্ছি না, তৃণমূল কংগ্রেসের সেই কাউন্সিলর নিশ্চিতভাবে উত্তেজিত ছিলেন, কিন্তু তার পরক্ষণে তন্ময় বাবু কি উত্তেজিত হয়ে পড়েননি? তার ফলে তো এই ঘটনাগুলো সামনে এসেছে। তন্ময় বাবু প্রথম কলার ধরেছিলেন, ছবি অন্তত তাই বলছে। সেটাই আমি বলতে চাইছি যে এই বিষয়গুলো কিন্তু দায়বদ্ধতা সকল রাজনৈতিক দলেরই নেওয়া উচিত। এখানে প্রতিকুর রহমানের ইলেকশন এজেন্টকে বার করে দিয়ে তার ফর্ম ফিল আপ করে তৃণমূল কংগ্রেসের কেউ একজন বুথে ঢুকে প্রতিকুর রহমানের তিনি এজেন্ট সেজে বসেছিলেন, এটাও কিন্তু আমরা দেখেছি। আবার এটাও দেখেছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা একজন সাংবাদিককে নির্বিচারে পেটাচ্ছে, সেই ঘটনাও কিন্তু আজকে এবারে নির্বাচনে আমরা চাক্ষুষ করেছি। তাহলে এখানে দায়বদ্ধতা কার, সেই জায়গাটাও কিন্তু বড় প্রশ্নের মুখে রয়েছে। না পার্থবাবু, আপনাকে মনে রাখতে হবে, দেখুন স্থান, কাল এবং পাত্র, এই তিনটেকেই আপনাকে সম্ভাবনায় আনতে হবে। ডায়মন্ড হারবার আপনাদের মানে সেখানে কেউ প্রতিদ্বন্দ্বী নেই, সেখানে প্রতিকুর রহমানের এজেন্টকে বার করে দিয়ে তৃণমূল কংগ্রেসকে সিপিএম সে যে বসতে হবে, এটা কেন? আমার প্রশ্ন যে কোথাও কি একটা চাপা আতঙ্ক কাজ করেছে নাকি? না, চাপা আতঙ্কের কোনো জায়গা নেই, লড়াইয়ের জায়গাটা পুরোদস্তুর আমরা লড়াই হিসাবে সিরিয়াস হিসাবে নেই। জয় সুনিশ্চিত হলেও আরো ভালো রেজাল্ট করবার প্রয়োজনীয়তা নিশ্চিতভাবে রয়েছে, কিন্তু তাই বলে আমি সাফাই দিচ্ছি না। আরো ভালো রেজাল্ট করার প্রয়োজনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টকে বার করে দিয়ে তার জায়গায় তৃণমূল কংগ্রেসের লোক সিপিএম এর এজেন্ট সেজে বসবে, সেটা তো সেখানে প্রিসাইডিং অফিসার ছিলেন, তাকে তো আইডেন্টিফাই করা অত্যন্ত জরুরি ছিল। তিনি তার কাছ থেকে কেন নেগলিজেন্সি করেছেন সেটা আমাদের বোধগম্য হচ্ছে না। বেশ বেশ, তার মানে তৃণমূল কংগ্রেস না, মূল দায় প্রিসাইডিং অফিসারের। কিন্তু রিতেশ, এই যে একটু আগে আমি যখন পার্থবাবুকে বলছি যে আপনারা ঠিক কাজ করেছেন কিনা, তখন উনি প্রশ্ন তুলছেন যে বরানগরে যে ছবিটা দেখা গেল, প্রার্থী এসে কারোর কলার ধরছেন, ফলে হাইপার অ্যাক্টিভিটির দায় শুধু তৃণমূল কংগ্রেসের ওপর চাপালে হবে না। না, তুমি একটা জিনিস শুধু তন্ময়দার ক্ষেত্রে দেখো, যে তন্ময়দা ওখানে দাঁড়িয়ে একজন প্রার্থী, সে তার বুথে যাবে, সেটা তার মানে আইন সিদ্ধ চ্যালেঞ্জ করা যে আপনি এখানে এসেছেন কেন, এই দায়টা কার? এটা কি তন্ময়দার? বেশ, এবারে জয় কি বলছেন? না, বিষয়টা হচ্ছে, দেখুন প্রথম দিন থেকে আমরা বলেছিলাম যে শান্তিপূর্ণ ভোট হোক, যার জন্য ইসিআই এর কাছে প্রথম দিন থেকে আমরা দাবি করেছিলাম যে যা যা পদক্ষেপ নেওয়া উচিত শান্তিপূর্ণ ভোট করার জন্য আপনারা নিন। কিন্তু একটা জিনিস পার্থক্য দেখতে হবে যে প্রথম 6টা যে দফা হলো একরকম কিন্তু মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে বলেই ধরা যেতে পারে, কিন্তু পুরো একটা অন্য চিত্র আমরা দেখতে পেলাম আজকে যে নির্বাচন হলো 7ম দফার ভোটটা। তো একদিক থেকে কোনোভাবে যেন মনে হলো যে কোথাও একটা শেষে গিয়ে বুঝতে পেরেছে যে এই কয়েকটা সিটের মধ্যে যদি আমরা কোথাও হাতছাড়া হয়ে যায় তাহলে বোধহয় প্রেস্টিজে আর থাকবে না। তো যে কটা সিট তারা আশা করেছিলেন সেই সিট তারা পাচ্ছেন না, বাকি এই 6টা। আমাদের হাতে সময় কমে আসছে, আমি আবার মহানন্দা আপনার কাছে ফিরে আসি। দেখুন, যদি আমি এক্সিট পোলের ফলাফলকে সিরিয়াসলি নিই, অর্থাৎ বিজেপি আপ টু 25 এবং তৃণমূল কমে 13-এ নেমে আসতে পারে, এরকমও যদি হয়, তাহলে আপনি যখন একবার ইস্যু হিসেব করছিলেন, আমাকে হিসেব করতে হবে যে কিছু কিছু ইস্যু কাজ করেছে। তার মধ্যে কি দুর্নীতির মধ্যে কয়লা আছে যেরকম, দুর্নীতির মধ্যে রেশন দুর্নীতি আছে যেরকম, কিন্তু একই সঙ্গে এই চাকরি দুর্নীতি, যেটা সরাসরি এতগুলো পরিবারকে হিট করছে, সেটাও আছে। ফলে এই ধরনের দুর্নীতির একটা ইম্প্যাক্ট হয়েছে কিনা। আর দ্বিতীয়, সন্দেশখালী কি তাহলে ইস্যু হিসেবে
একটা বড় ছাপ আমি ফেললো। যেটা বলতে চাইছিলাম যে দুর্নীতি শুধু একটা ইস্যুতে আচ্ছা, দুর্নীতির কথাটা আমি পরে আসছি, আমি বলছি সন্দেশখালী অ্যাজ অ্যান ইস্যু কি তাহলে এবারে নির্বাচনে পশ্চিমবঙ্গে ছাপ ফেললো? অবশ্যই সন্দেশখালীটা এমন একটা সেনসিটিভ ইস্যু যে দেখুন, নারী এবং শিশু মানুষের সুরক্ষা এগুলো হচ্ছে যে কোনো সরকারের একটা প্রায়োরিটি ক্রাইটেরিয়া হওয়া উচিত। সেখানে নারীর সম্মান যেখানে চ্যালেঞ্জড হয়ে যাচ্ছে, কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে, সেটা আমি বারবার বিভিন্ন চ্যানেলেই বলেছি যে আমরা জানতে পারছি যে শুধুমাত্র ভারতবর্ষে নয়, ভারতের বাইরে সন্দেশখালী ইস্যুটা নিয়ে আলোচনায় চলে যাচ্ছে। মানে এটা কিন্তু এমন একটা সেনসিটিভ ইস্যু হয়ে গেছে এবং বিরোধীরা সেটাকে যথেষ্ট আন্দোলন তারা করার চেষ্টা করেছেন। সেটা কতটা ফল দেবে সেটা কিন্তু আমরা ভোটের রেজাল্টে 4 তারিখ দেখতে পারবো। তাদের দুর্নীতি ইস্যু তো ছিলই এক্সিস্টিং, প্লাস একটা কথা বলবো পার্থ, যে চাকরির মানে এই চুরির ঘটনা নিয়ে, চাকরি দুর্নীতি নিয়ে যে ইস্যুটা উঠেছে, এটার একটা সুদূর প্রসারী প্রভাব আছে। কেননা শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, সেখানে এই শিক্ষা দুর্নীতি কিন্তু মানুষ কখনো ভালো চোখে দেখে না, কারণ আপনার আমার প্রত্যেকের বাড়ির সবথেকে বড় কথা যে বাড়িতে একজন 26,000 পরিবার সরাসরি এফেক্টেড। সরাসরি এফেক্টেড শুধু নয়, এখনো আনসার্টেনটিতে ভুগছে বহু মানুষ যে আমার চাকরিটা এবং মনাদি একটা জিনিস অ্যাড করি যে এবারের ভোটের কিন্তু নির্ণায়ক শক্তি হচ্ছে 30% 18 থেকে 25 বছর, যারা হচ্ছে শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে মূল নির্ণায়ক ধারণা। এইটা কিন্তু এই মিথ এখন আমাদের ভেঙে গেছে। আগে যেরকম ছিল যে ওই বাড়িটা অমুক দলে, এই মিথ কিন্তু এখন নেই। এখন বাবা জ্যাঠা যে দলে গেছে সেই দলেই যে নতুন প্রজন্ম যাবে তার কিন্তু কোনো মানে নেই। এবং সেইখানে দাঁড়িয়ে ভোট সুইচ ওভারের ক্ষেত্রে আমরা যে পারসেপশনটা যেটা মানে তৈরি করার চেষ্টা করি যে অমুক পাড়া বাম পাড়া, সেটা কিন্তু নয়। এখন কিন্তু এই জায়গাটার ক্ষেত্রে পার্থবাবু কি বলছেন? পার্থবাবু, চাকরি দুর্নীতি তাহলে তৃণমূলকে ভোগাচ্ছে যদি যদি এই এক্সিট পোলের ফলাফলকে আমি সিরিয়াসলি নিই? দেখুন, দুর্নীতি বিষয়টা নির্দিষ্টভাবে কিছু মানুষকে বা একটা বড় অংশের শিক্ষিত সমাজকে তো নিশ্চিতভাবেই ইফেক্ট করে, এটা বলতে দ্বিধা নেই। কিন্তু যে জায়গাটা আমাদের কনসিডারেশনে রাখা প্রয়োজন, আজকে দুর্নীতি বলে কাউকে কাউকে ইডি সিবিআই ডেকে পাঠাচ্ছে, জেলে পোড়াচ্ছে, অথচ দুর্নীতিগ্রস্ত বহু নেতা অন্য বিজেপি দলে গেলে তারা ওয়াশিং মেশিনে ধোয়া হয়ে যাচ্ছে, তাদের দিকে কোনো রকম কার্যকারী হচ্ছে না বা ইডি সিবিআই কোনো ইফেক্ট করছে না। এটা থেকে যে বিজেপি যে দুর্নীতির ক্ষেত্রে তারা কম্প্রোমাইজ করছে এটা পরিষ্কার। তাই তারা যে দুর্নীতি মুক্ত করতে পারবে না সেটা মানুষ ভালো বুঝে গেছে। তাই জন্য এই ইম্প্যাক্টটা ভোট বাক্সে কতটা পড়বে এটা একটা বড় প্রশ্ন চিহ্ন রয়েছে। আচ্ছা পার্থবাবু, এবার আপনাকে আমি এমন একটা প্রশ্ন করতে চাই যে প্রশ্নটা শুনলে আপনার ভালো লাগার কথা। তার কারণ হচ্ছে এক্সিট পোল বিভিন্ন সংগঠন করছে, তারাও কিন্তু ভোট ফেরত বা বুথ ফেরত মানুষের সঙ্গে কথা বলে করছে এবং এটা প্রেডিকশন, একেবারে সম্ভাবনা। একইভাবে যখন ইন্ডিয়া জোট তাদের বৈঠক শেষে বেরিয়ে তাদের মুখপাত্র বলছেন আমরা 295টি আসন পাবো, এটাও প্রেডিকশন। এক্সিট পোলকে সিরিয়াসলি নিলে মল্লিকার্জুন খার্গের দাবিকে সিরিয়াসলি না নেওয়ার কিছু নেই। কিন্তু আমি হিসেব করতে চাই, যদি 295 দাবি করেন এবং ধরে নিই যে এটা সিরিয়াসলি নিই আমি, যে ইন্ডিয়া আশা করছে তারা 295টা আসন পাবেন, তার একটা বড় কন্ট্রিবিউশন তৃণমূল কংগ্রেসের থাকবে পশ্চিমবঙ্গ থেকে। কিন্তু পশ্চিমবঙ্গে সব মিলিত আসন 42টা, ফলে তৃণমূল কংগ্রেস যদি সবও পায় তাহলে 42টার বেশি নয়। 295তে পৌঁছতে গেলে কংগ্রেসকে অন্তত 100 ছুতে হবে। এটাতে আপনি আমার সঙ্গে একমত? নিশ্চিতভাবে 100 পেতে হবে এ ধরনের অঙ্কও নয়। আপনি যদি উল্লেখযোগ্যভাবে দেখেন যে উত্তরপ্রদেশে উল্লেখযোগ্যভাবে বিজেপি সিট কমবে, সেখানে কিন্তু একটা বড় লাভ ইন্ডিয়া জোটের আসবে। এবং মেজর যে রাজ্যগুলো রয়েছে যেখানে সব থেকে লোকসভার সিট বেশি, আজকে ধরুন উত্তরপ্রদেশ, আজকে মহারাষ্ট্র, আজকে বেঙ্গল, আজকে বিহার, এই জায়গাগুলোতে বিজেপি তাদের পারফরমেন্স অনেক বিলো দা র্যাঙ্ক আসবে। উত্তরপ্রদেশে মোটামুটি তারা একটা জায়গায় থাকবে, কিন্তু তারা যে জায়গায় পৌঁছেছে সেই জায়গায় থাকবে না, তার অনেকটা নিচে নামবে। এই ক্যালকুলেশন আমরা আমি আপনাকে আবার বলছি, আমি স্টেট ওয়াইজ বিশ্লেষণে যাব না পার্থবাবু। স্টেট ওয়াইজ বিশ্লেষণে যেতে গেলে যে সময়টা দরকার সেই সময় আমাদের হাতে নেই। আমি সার্বিকভাবে ধরছি যে শরিক দলগুলো যদি 195টাও পায়, কংগ্রেসকে 100টা পেতে হবে, তা না হলে 295তে ফিগারটা পৌঁছানো মুশকিল।
আর শরিক দলগুলো মানে আপনি তো জানেন যে সমাজবাদী পার্টি কি অবস্থায় আছে, বা এনসিপি শরদ পাওয়ারের সেটাও তো ভাগ হয়ে গেছে। ফলে সব মিলিয়ে যদি আমি 195ও শরিকদের দিই, কংগ্রেসকে একটা বড় লড়াই দিতে হবে, কারণ অনেক জায়গাতে, বেশিরভাগ জায়গাতেই কংগ্রেস বিজেপির লড়াই, কংগ্রেসকে অন্তত 100টা আসন জিততে হবে। এখন আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাই, যদি কংগ্রেসকে এই 100টা আসন জিততে হয়, গতবারে কংগ্রেস 52টা পেয়েছিল, তার 2টো পশ্চিমবঙ্গ থেকে ছিল, তো এইবারে যদি কংগ্রেসকে জিততে হয় 100টা আসন, তাহলে পশ্চিমবঙ্গ থেকে কটা জিততে হবে? কেন পশ্চিমবঙ্গে তাদের সিট 0 হতে পারে, 1ও হতে পারে, এর বেশি তাদের প্রত্যাশা নেই বললেই আমি। কি বলছেন, কংগ্রেসকে 100 পেতে হবে, ইন্ডিয়াকে 195 পৌঁছতে গেলে, 295 পৌঁছতে গেলে, আর তারা পশ্চিমবঙ্গ থেকে কোনো আসন পাবে না। কিন্তু বেশ কিছু জায়গায় কংগ্রেসও ভালো পারফরমেন্স করবে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। বেশ কিছু রাজ্যে কোনো বিতর্কে যাবেন না পার্থক্য, কংগ্রেস 100-এ পৌঁছবে, কিন্তু পশ্চিমবঙ্গে কংগ্রেস 0। না, কংগ্রেস কতটা পাবে, সে কংগ্রেস তো পাবে এই কারণে বলছি যে সর্বভারতীয় ক্ষেত্রে যদি মানে পারসেপশন যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে এই মোদি ভার্সেস কংগ্রেস নেতৃত্বাধীন INDIA জোট, এই যে দুটো দলের যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেই বলবে যে এই দুটো দলের মধ্যে লড়াইটা স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছে। এবং এইখানে দাঁড়িয়ে কংগ্রেস এই রাজ্যে ওই যে বললাম যে ঝড় যদি ওঠে, হ্যাঁ, তখন কটা হবে তুমি গুনতে পারবে না, কিন্তু ঝড়টা উঠছে কিনা সেটা 4 তারিখে আমরা বুঝতে পারবো। না না, এটা তো এড়িয়ে যাওয়ার প্রশ্ন। 295 মল্লিকার্জুন খাড়গে বলছেন, তাই এইরকম একজন মানুষ যিনি একটা সর্বভারতীয় মঞ্চে দাঁড়িয়ে একটা দাবি করছেন, তিনি তো একটা কিছু ক্যালকুলেশন করে বলছেন, নাকি রাত্রিবেলা স্বপ্ন দেখেছেন তাই সকালবেলা? না না না, আমি তো বারবার বললাম যে বিজেপি মানে এইখানে এইবারের ভোটটা হচ্ছে যে বিজেপি বিরোধী ভোট। আমাদের পারসেপশন অনুযায়ী এটা বিজেপি বিরোধী ভোট। এই বিজেপি বিরোধী ভোটে কংগ্রেসের আসন সংখ্যা তো বাড়বেই, এ নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু কংগ্রেসের আসন সংখ্যা এখন যদি তুমি বললে সময় নেই, আমি তৃণমূল কংগ্রেসের সাথে পড়াটা বলছি। তৃণমূল কংগ্রেসের দাবি অনুযায়ী ইন্ডিয়াকে সরকার করতে গেলে কংগ্রেসকে 100 পেতে হবে, কিন্তু আবার তৃণমূল কংগ্রেসের কম্পালশন হচ্ছে কংগ্রেসকে পশ্চিমবঙ্গে 0 হতে হবে। আবার এটাও ঠিক যে কংগ্রেস এই যে 100 আর 195 যে ইয়েতে, তাতে কিন্তু তুমি কাউন্টের মধ্যে কি তৃণমূলকে ধরছো না, তাহলে তো সেখানেই INDIA জোটে তো তখন তৃণমূলের ভোটটাকে তোমার, আমি তো 195 জোট বা শরিক দলগুলোর জন্য রাখছি। আরে বাবা, কংগ্রেসকে অন্তত 100 পেতে হবে, তবে তো 195, অন্যরা পেলে সব মিলিয়ে 295। তাহলে 295 রিতেশ, আরে সেইটাই তো হচ্ছে প্রশ্ন, যে 295 এর মধ্যে 195 যদি তুমি উইদাউট কংগ্রেস ধরো, তার মানে তার ইজ আ পার্ট অফ তৃণমূল কংগ্রেসকে তুমি এই 195 এর মধ্যে ধরছো। আর এবার হচ্ছে যে কংগ্রেসের এখানে দাঁড়িয়ে কটা সিট ছিল, এখানে দাঁড়িয়ে যদি কংগ্রেসের সাথে যদি বামেদের সিটটাও যদি ধরো, তোমাকে তো ধরতে হবে এখান থেকে। হ্যাঁ, বামেরা কথা পাচ্ছে জানো তোমাদের হিসেব অনুযায়ী? আমাদের হিসাব অনুযায়ী এখনো অবধি তুমি দেখিয়েছো তো দুটো, লেফট কংগ্রেস প্লাস লেফট নিয়ে 2-3টে দেখিয়েছো। এবং তুমিও যে আলোচনার মধ্যে শুরু করেছো সেখানে হচ্ছে যে যদি তৃণমূলকে বাড়তে হয় তাহলেও বামেদের ভোট কাটার দরকার আছে, আর যদি বিজেপিকে বাড়তে হয় তাহলেও বামেদের ভোট কাটার দরকার আছে, অর্থাৎ বামেদের কোথাও না কোথাও প্রাসঙ্গিকতার জায়গাটা এই মুহূর্তে রয়েছে। এবার বিজেপি কি বলছে, জয় কি বলছে এই প্রসঙ্গে? 295 এনডিএর হিসেব যে তারা 295 পাচ্ছেন, ফলে সরকার এনডিএ করছে। এই এনডিএ বলছি ইন্ডিয়া। দেখুন, প্রথম বিষয় হচ্ছে এই ইন্ডিয়া নিয়ে যে কনফিউশনটা প্রথম দিন থেকে ঘটেছে, সেটা সাধারণ মানুষের কাছে একটা চরম কনফিউশন, যার জন্য ইন্ডিয়ার দিকে ভোটটা যাবে না। বিষয়টা হচ্ছে ওইভাবে বলার দরকার নেই ইন্ডিয়ার দিকে ভোট যাবে না। আপনি কি বলবেন যে ইন্ডিয়ার দিকে ভোট যাবে? আপনি তো ইন্ডিয়ার দিকে যাবে নাই বলবেন, কিন্তু আমি বলছি আমরা এতক্ষণ যেমন এক্সিট পোলের হিসেব করছিলাম, আমরা বেশ শুনতে ভালো লাগছিল যে এনডিএ জোট 259, কেউ বলছে 270, আপনার ভালো লাগছিল। এবার আপনি ওই মল্লিকার্জুন খাড়গের হিসেবটাই বলুন যে 295 ইন্ডিয়া। কয়েকদিন আগে, পরশু দিনেরই খবর, মল্লিকার্জুন খাড়গে টেলিভিশনের সামনে প্রেস কনফারেন্স করতে গিয়ে যে বিষয়টা বলছিলেন যে আমরা জিতলেই করব, আমরা সরকার গঠন করব, সেইটা কিভাবে পড়ছিলেন জানেন তো? হাতে একটা কাগজ ছিল, উনি দেখে দেখে পড়ছিলেন। মানে ওনার নিজের প্রতি ওইটুকু কনফিডেন্স নেই যে মনের মধ্যে যে ভাষাটা আছে, বিষয়টা আছে, সেটা ব্যক্ত করার মতো ভাষাও তার কাছে নেই। তো সেটা দেখে বোঝা যায় যে ওনারা কতটা কনফিডেন্ট, বলতে হয় বলছেন। আগামী 4 তারিখ বোঝা যাবে। আপনি খেয়াল করেছেন কিনা জানি না, নিশ্চয়ই করেছেন, আর সারাদিন নিশ্চয়ই আপনার নজর ছিল। দমদম কেন্দ্রের একটি অঞ্চলে একজন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মাইক নিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রচার করছিলেন, এবং সেই প্রচারে তিনি বলছিলেন অমুক নম্বর বোতাম টিপে ভোট দিন, সরাসরি আজকের দিনে। এবং সেইটা দেখা গেল যে নম্বরের বোতামটা উনি বলছেন
সেটা বিজেপির প্রার্থীর নম্বর বা বিজেপি প্রার্থীর বোতাম। মানে পুরো ব্যাপারটা কিরকম ঘেটে হয়ে গেছে এই ঘটনার সামনে। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে এবারে সিপিএম এর ভোটগুলো চলে যাবে বিজেপিতে। এবারে সেখানে আমরা কি করব বলুন? ওনাকে আমরা রীতিমতো একটা এক্সপিরিয়েন্সড পলিটিশিয়ান হিসাবেই ধরি। তো উনি যদি বলছেন যে এবারে সিপিএম এর থেকে ভোটটা শিফট হয়ে তৃণমূলে যাবে না, তৃণমূল না গিয়ে কংগ্রেসের বিজেপিতে ব্লক যাবে। সভাপতি, তৃণমূল কংগ্রেসের, তিনি আমি যে নাম্বারের মুখ্যমন্ত্রী। বোতামের কথা বলছেন, দাদা আপনি একজন কর্মীর কথা বলছেন, ব্লক সভাপতির কথা বলছেন, আমি মুখ্যমন্ত্রীর কথা বলছি। আমি তো বলছি যে ভোট শিফটের যে ক্যালকুলেশন, যেটা বারবার রিতেশ দা বলতে চাইছে যে ওনাদের যে ভোটটা সেটা একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, সেই ডিসাইডিং ফ্যাক্টরটাই আমি বলছি যে মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে ভোটটা তৃণমূলে যাচ্ছে না, বিজেপিতে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে আজকে যে সমীক্ষাগুলো আপনাদের সামনে তুলে ধরছেন, দর্শকের সামনে তুলে ধরছেন, সেটা তো খুব পরিষ্কার। আজকে ম্যাক্সিমাম না, 90, তৃণমূল কি চাইছে বিজেপি ভোট পাক, যাতে একদম বাইনারিটা আরো স্পষ্ট হয়ে ওঠে। যদি সেটা তৃণমূলের লোক তো বিজেপিকে ভোট দেওয়ার কথা বলছে। এক্স্যাক্টলি, আজকে তো তাই দেখছি যে বাইনারিটা ক্রিয়েট হচ্ছে, কিন্তু সেই জায়গায় কোনো তৃতীয় দল সিপিএম বা কংগ্রেস কিন্তু উঠে আসার জায়গা আমরা দেখতে পাচ্ছি না, সেটা স্পষ্ট। রিতেশ, আরেকটা জিনিস তুমি যেটা বলছিলে যে এই লাস্ট দফায় এত হিংসা হচ্ছে কেন, এইটার ক্ষেত্রে আমরা যা মনে করছি সেটা হচ্ছে যে 6 দফা ইলেকশনে গন্ডগোলের সংখ্যাটা কম, এই কারণেই যে তারা মনে করছে যে এরপর গন্ডগোলটা যদি বেশি হয় তাহলে তার এফেক্টটা পরের ভোটটায় পড়তে পারে। কিন্তু 7ম দফায় এসে তো আর কোনো মানে পিছনের কোনো কিছু নেই। এই তখন লজিকটা হচ্ছে যে- কাজ করছে না কেন রিতেশ দা? 2021-এর নির্বাচন যদি আপনি দেখেন, 2021-এর নির্বাচন প্রত্যেকটা ফেজে আমরা এই আচ্ছা, আমি হিংসা যে দেখেছি। পয়েন্টটা ছিলাম সেই পয়েন্টটা বেরিয়ে যাচ্ছে। আমি খুব 2 মিনিটের বেশি খরচা করতে পারবো না, কিন্তু একজন তৃণমূল কংগ্রেসের নেতা কেন বিজেপির নাম্বারে ভোট দিতে বললো, এই রহস্যটা তো ক্লিয়ার হচ্ছে না। এটা ফেলুদাকে দরকার এই রহস্য ভেদ করার জন্য। এবং আরো রহস্য আমার কাছে ক্লিয়ার হচ্ছে না যে মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে কেন ভারত সেবাশ্রম আর রামকৃষ্ণ মিশনকে বিষোদ্গার করলেন হঠাৎ করে অকারণে। আমরা তো এটা নিয়ে মাথায় উঠছে না, এবং তাই নিয়ে বিজেপি মাঠে নেমে গেল সাধু সন্ন্যাসীদেরকে। বিজেপি মাঠে নামেনি। আচ্ছা সাধারণ পার্থবাবু, এই ঘটনাটা নিশ্চয়ই আপনারও চোখে পড়েছে। একজন তৃণমূল নেতা মাইকে রীতিমতো ইভিএম এর বাটন নাম্বার বলে তিনি প্রচারে নেমে পড়েছিলেন সকাল সকাল, এবং সেই বাটনটা বিজেপির। এই রহস্যটা কিন্তু সারাদিনে স্পষ্ট হয়নি। কেন এই জায়গাটা নিয়ে আমি দুটো চ্যানেলে দুরকম বক্তব্য শুনলাম। কেউ বলছে এটা উত্তর কলকাতার কোন একটা জায়গায়, কেউ বলছে দমদমে। আমার জানা নেই। এই ধরনের ঘটনা কখনোই বাঞ্ছনীয় নয়, কারণ নির্বাচনের দিন এরকম বোতাম ধরে বলাটা নির্বাচন বিধিভঙ্গের সাথে। কেন ইসিআই ব্যবস্থা নিচ্ছে না, সেই জায়গাটাই আমরা ভাবছি। এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। কিন্তু জড়িয়ে গেল তো তৃণমূলের নাম, কারণ ওই নেতা তো তৃণমূলের নেতা। তৃণমূলের নেতার নাম জড়িয়ে যাক, যে কেউ যদি বিচ্যুতি করে তার বিরুদ্ধে নিশ্চিতভাবে ব্যবস্থা গ্রহণ হবে। পার্থবাবু, আপনাকে মনে রাখতে হবে যে কেন্দ্রটা দমদম এবং প্রার্থীর নাম সৌগত রায়, যাকে টিকিট না দেওয়ার সুপারিশ করেছিলেন অভিষেক, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সৌগত রায়ের হয়ে প্রচারেও যাননি। আমার প্রশ্ন যে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু আসন যে বিজেপির দিকে যাবে, তার মধ্যে একটা অন্যতম সমীকরণ ছিল এটা। এই ভাবনাগুলো মিডিয়ার তৈরি করা ভাবনা। এই ভাবনার সঙ্গে আমাদের দলের ভাবনার বিন্দুমাত্র তো মিল নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের অধিনায়ক, তিনি সর্বত্র কর্মসূচি গ্রহণ করেছেন। কিছু লোকসভা সিটে তিনি যেতে পারেননি, কারণ যে দফায় এই লোকসভা ভোটগুলো হচ্ছে সেই দফায় তিনি নিজেও একজন প্রার্থী। ডায়মন্ড হারবারে তাকে বেশি ফোকাস দিতে হয়েছিল। স্বাভাবিকভাবে সিনিয়র কয়েকজন লিডারশিপের জায়গায় তিনি পৌঁছাতে পারেননি, এবং নেত্রী কম্পিটেন্ট মনে করেছেন যে এই জায়গাগুলোতে তারা নিজেরা, এবং নেত্রীর প্রচারী এনাফ যে তার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে অভিষেক ব্যানার্জি একটু বেশি সময় তার নিজের কেন্দ্রে দিয়েছেন। এখানে অন্যভাবে ব্যাখ্যা করা এটা অনুচিত। কাকলি ঘোষ দস্তিদারের হয়ে প্রচারে যেতে পেরেছেন, সৌগত রায়ের হয়ে যেতে পারেননি, সময় পাননি। মহানন্দা, এই যে বিষয়টা, এই যে বিজেপি পৌঁছে যেতে পারে 25 পর্যন্ত, তাহলে তৃণমূল কংগ্রেসের আসন কমবে এবং বিজেপির বাড়বে। তৃণমূল কংগ্রেসের হাতে থাকা আসন বিজেপি পাবে। এর মধ্যে কি এই ধরনের আসন আছে? এই যে সৌগত রায় বলুন বা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলুন, যাদের প্রার্থী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় শিবির দেখতে চায়নি বলে একটা বিতর্ক তৈরি হয়েছিল।
হ্যাঁ, বিতর্ক তো আছে এবং পরিষ্কার আমাদের পুরো আলোচনাটা থেকেই যেটা বেরিয়ে এলো যে এবারের যে লোকসভা ইলেকশন সেখানে কিন্তু তৃণমূল বিজেপির একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং ভোটের দিন বোঝা যাবে। অনেক এক্সিট পোল বিজেপিকে এগিয়ে রাখছে, আবার অনেক এক্সিট পোল তৃণমূলকে এগিয়ে রাখছে, মাঝখানে একটা থার্ড ফ্রন্টের উঠে আসার সম্ভাবনা রয়েছে। কাজেই ফাইনালি আমরা 4 তারিখ সেটা বুঝতে পারবো, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইটা হয়েছে যেটা আগের ইলেকশনেও এতটা প্রবল ছিল না, এটা একদম পরিষ্কার। না, কিন্তু শুধুমাত্র আমার প্রশ্নটা যেখানে খুব স্পষ্ট যে বিজেপিকে পেতে গেলে তৃণমূলকে হারাতে হবে, তা তৃণমূলকে হারানোর সম্ভাবনা কোথায় আর তৃণমূল হারবে কেন? আপনি যদি দেখেন, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, কিন্তু দমদমে সৌগত রায়ের লিড প্রায় 1,10,000 মিনিমাম, আমার যতদূর মনে পড়ছে 1,30,000 মতো লিড ছিল পাশের কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। ফলে এইখানে এই বিপুল পরিমাণ ভোট কিসের ইস্যুতে, কোন ইস্যুতে বিজেপি মেকআপ করছে? নাকি তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ চোরাস্রোত বিজেপির দিকে নৌকা ভিড়িয়ে দিচ্ছে? না, এবারে তো প্রবলেম আছে। তাপস রায় বিজেপিতে চলে গেছেন, এগুলো তো বুঝতে হবে। উনি একজন রীতিমতো একটা হেভিওয়েট নেতা ছিলেন তৃণমূলের, তিনি চলে গেছেন। এবার এইটা মানুষ কতটা ভালোভাবে নিচ্ছে। আর আরেকটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, মানুষ বিভ্রান্ত। আমরা টিভি চ্যানেলে বসে অনেক সময় বুঝতে পারি না যে কোন নেতা কোন পার্টির, মানে এরকম অবস্থা। দেখুন, আমি শুধু এটুকু বলবো যে এক্সিট পোল, আমাদের হাতে আজকে সময় শেষ, এক্সিট পোল একটা বিষয় স্পষ্ট করেছে যে 4 তারিখের ব্যাপারে আগ্রহ মানুষের বাড়বে এবং নানা রকম সম্ভাবনা হাওয়ায় ঘুরছিল, কিন্তু ওপিনিয়ন পোলের সঙ্গে আলটিমেটলি এক্সিট পোলের একটা মিল হয়েছে। কিন্তু আরো একটা বড় বিষয় বা বিতর্ক সামনে আসবে যদি এই এক্সিট পোল যা বলছে তার সঙ্গে আগামী 4 তারিখে যে ফলাফল বেরোবে তা মিলে যায়। তার কারণ তৃণমূল কংগ্রেসের সর্বমোট ভোট পার্সেন্টেজ পশ্চিমবঙ্গে 2021-এর বিধানসভা নির্বাচনে ছিল 48%, আর এই এক্সিট পোল এখনো পর্যন্ত যা হিসেব দিচ্ছে তাতে তৃণমূলের ভোট পার্সেন্টেজ কমে চলে আসতে পারে 41-এ, আর বিজেপির ভোট পার্সেন্টেজ বেড়ে যেতে পারে 42%-এ। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক ভারসাম্য বিরোধী এবং শাসকের, সেই রাজনৈতিক ভারসাম্যের ভোট পার্সেন্টেজে এত বড় পরিবর্তন যদি এবারের লোকসভা নির্বাচনে শেষ অবধি দেখা যায়, তাহলে 26-এ তৃণমূল কংগ্রেস তার গদি কি আদৌ ধরে রাখতে পারবে? এই বিতর্ক শুরু হয়ে যাবে তার পরদিন থেকে। আমাদের আজকের সময় শেষ, অনেক ধন্যবাদ রিতেশ, জয়, মহানন্দা, বাইরে থেকে পার্থবাবু আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আপনাদেরও, দর্শকদের যারা দেখছিলেন আমাদের এতক্ষণের আয়োজন। আপনারা দেখছেন NK TV বাংলা।